ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের আকাশ প্রতিরোধ ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ে পাকিস্তানি নিহত। ইরানের তেল স্থাপনা সহ বিভিন্ন শহরে আঘাত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে অস্থিরতা। ফিলিং স্টেশনে গাড়ির সারি সীমা বেঁধে দেয় বিপাকে গ্রাহক। তেল নিতে গিয়ে ঝিনাইদহে পাম্প কর্মীর মারধরে যুবকের মৃত্যু। খাল দখলদারদের নিজ উদ্যোগেই সরে যেতে হবে। আইনি ব্যবস্থায় ক্ষতির মুখে পড়লে দায়ী থাকবে না সরকার। টেকসই পরিকল্পনার পাশাপাশি নজরদারি বাড়ানোর তাগিদ। পদোন্নতি, বাণিজ্য, অনিয়ম ও অবৈধ লেনদেন, দুর্নীতির প্রমাণ থাকলেও স্বপদে বহাল আনসার ভিডিপি ক্যাম্পের এমডি। ব্যাংকের এমডি পদবঞ্চিতদের খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং অসময়ের ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে নৌযান চলাচল বন্ধ। যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি, আটকা 4 শতাধিক গাড়ি, ভোগান্তিতে যাত্রীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ইসরায়েল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হাইফা সহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে হাইফার মার্কিন নৌঘাঁটিতে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। জবাবে ইরানের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকে দেখতে চান যিনি দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না। ইরানের হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে সাইরেন বেজে ওঠে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ওই অভিযানে হাইফা সহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে লেবাননের হিজবুল্লাহ নাহারিয়া, কিরিয়াত সমনা এবং হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট ছোড়ে। পাল্টা জবাবে ইরানের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এছাড়া তেহরান সহ বেশ কয়েকটি শহরে হামলার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে লেবাননে নতুন সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, 2024 সালের যুদ্ধবিরতি বাস্তবায়নের মূল দায়িত্ব লেবানন সরকারের। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এখন বৈরুতের কর্তব্য। উপসাগরীয় অঞ্চলও সংঘাতের প্রভাব থেকে মুক্ত নয়। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী দাবি করেছে, বাহরাইনের জুফায়ারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে আকাশ প্রতিরোধ ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনাও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কূটনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, দ্রুত যুদ্ধ জিতে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নেতৃত্ব কাঠামো ভেঙে দেওয়ার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছিল তা ব্যর্থ হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। একই সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের আয়াতুল্লাহ শাসন শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান তিনি। বলেন, আত্মসমর্পণকারীদের কোনো ক্ষতি করা হবে না। নেতানিয়াহুর দাবি, এই সংঘাতে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি দেখে অনেক দেশ সহযোগিতার জন্য তেল আবিবের দিকে এগিয়ে আসছে। আমাদের সাফল্য সমগ্র বিশ্বের জন্য পারমাণবিক হুমকির অপসারণ এবং ইসরায়েল ও ইরানের মধ্যে শুধু শান্তি আনবে না, এটি আমাদের চারপাশে শান্তির বৃত্তের একটি নাটকীয় বিস্তৃতিও আনবে। আজ সবাই বুঝতে পারছে যে আয়াতুল্লাহর শাসন সমগ্র বিশ্বকে বিপন্ন করে তুলেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরান তার আশপাশের 12টি দেশে হামলা চালিয়েছে। আমরা আক্রান্তদের পাশে আছি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বকে নিরাপদ করতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলছে। একই সঙ্গে ইরানের পরবর্তী নেতৃত্ব বাছাইয়ের পরীক্ষায় জড়িত থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বলেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকে দেখতে চান যিনি দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দিবে না। ইরানের সঙ্গে যুদ্ধ কেবল তখনই শেষ হবে যখন দেশটির সামরিক সক্ষমতা ও নেতৃত্ব আর থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী নয় ওয়াশিংটন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, উত্তেজনা আরো বাড়লে তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপরই বর্তাবে। তিনি আবারও জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দিলে তেহরান সেই দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জ্বালানির সংখ্যায় ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি, চাহিদা বাড়ায় অনেক পাম্পে মিলছে না তেল।
সীমা বেঁধে দেয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার চালকরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং গাইবান্ধায় বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার গল্প শুনেছি যে অল্প সময়ের জন্য কিন্তু এখানে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। এমনও গল্প শুনেছি যে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা এবং কি 5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের কথাও আমরা শুনতে পেয়েছি। তবে সকালের অভিযোগ একটাই যে এই যে বিশেষ করে যে এই যে মোটর সাইকেল রিলেটেড যে সমস্ত ঘটনাগুলো আছে, তারা শুধুমাত্র 2 লিটার করে তেল পাচ্ছেন। এতে করে কিন্তু তারা কিন্তু আসলে বলছেন যে বিশেষ করে প্রত্যেকটা দিনই, যেমন আজকে যদি যায় 2 লিটার তেলে, আবার কালকে তাদেরকে এরকম 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে। শুধুমাত্র মোটর সাইকেল তা না, এর পাশাপাশি যে প্রাইভেট কার আছে তাদের সাথেও কথা বলেছে। ড্রাইভাররা বলছেন যে কেউ ভোর 6টা বা কেউ সকাল 7টা থেকেও কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে। আসলে মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু দেশের যে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, আসলে সেই আশঙ্কা থেকেই কিন্তু এই যে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও আমরা জ্বালানি বিভাগের তথ্য বা বিভিন্ন স্থান থেকে যে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি যে ইতোমধ্যেই কিন্তু বন্দরে একটি জাহাজ তেল খালাস চলছে এবং কি আগামী সোমবার আরও 2টি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে এছাড়াও যে এই যে এপ্রিল পর্যন্ত, বিশেষ করে যে আগামী এপ্রিল মাস পর্যন্ত 2,80,000 টন ডিজেল কিন্তু আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সবকিছু মিলিয়ে যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কেনার চাপ বেড়েছে, এটি কিন্তু আসলে এখানকার যে জ্বালানিতে বা বিশেষ করে পাম্প যে কর্তৃপক্ষ আছে তারা যেটি বলছেন যে এই যে মানে একটা হুজুগের মতো একটা জিনিস তৈরি হয়েছে, যেতে মূলত আতঙ্কিত, বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আতঙ্কিত যে কথাটি বলা হচ্ছে, আতঙ্কিতর কারণে কিন্তু অতিরিক্ত তেল কিনছেন মানুষে। এর পাশাপাশি কিন্তু বেশি মুনাফার আশায় কিন্তু বেশ কিছু মানুষে মজুত করছেন। তবে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন, এই লাইনটি কিন্তু না হলেও আমরা এখানকার যে বা ঘুরে এসে বা এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখন এই যে বিজয় সরণি থেকে লাইনটি মহাখালী পর্যন্ত ক্রস করেছে। মোর দ্যান, আমি যদি বলতে পারি, এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটারেরও বেশি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনের সারি যে আসলে কখন শেষ হবে তারা কিন্তু সেটি জানে না। তাদের প্রত্যাশা কিন্তু এই যে তেল নিতে পারার মধ্যেই কিন্তু আসলে একটি হাসি রয়েছে। দিন শেষে যখন 2 লিটার তেল পাচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে এটি যেন একটি সোনার হরিণ। তবে এই যে তেলের পরিস্থিতি বা তেলের সংকট আরও জানতে আমাদের গাইবান্ধায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম, যাচ্ছি তার কাছে। গাইবান্ধার যে পাম্পগুলো রয়েছে, এই পাম্পগুলোতে কিন্তু আমরা দেখছি যে গতকাল রাত থেকেই কিন্তু পেট্রোল এবং অকটেন সেটি কিন্তু নেই। প্রত্যেকটি পাম্পে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু কাপড়ে মোড়ানো, এবং পাম্পের দায়িত্ব যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গতকাল রাত থেকে তাদের যে স্টক ছিল, তাদের পেট্রোল এবং অকটেনের যে স্টক ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। শুধুমাত্র এই পাম্পগুলো থেকে কিন্তু ডিজেল সরবরাহ করা হচ্ছে, যে ডিজেলগুলো কিন্তু সকাল থেকে কিছুটা যে সরকারি নিয়ম, সেই নিয়ম অনুসারে কিন্তু শুধু ডিজেল দেয়া হচ্ছে, অতিরিক্ত কোনো ডিজেল পাওয়া যাচ্ছে না। কিন্তু পেট্রোল এবং অকটেনের সরবরাহ কিন্তু একেবারেই নেই। আমি জেলার প্রায় বেশ কয়েকটি জ্বালানি তেলের পাম্পে গিয়েছি, সেখানে কিন্তু মোটরসাইকেল সহ অন্যান্য চালকরা এসে কিন্তু তারা ঘুরে গেছেন, যে কারণে কিন্তু আমরা দেখছি যে এখন অধিকাংশ পাম্প কিন্তু ফাঁকা, এবং যারা জানেন না সেই মোটরসাইকেল আরোহীরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু একেবারে তেল শূন্য অবস্থায় ফিরে যাচ্ছেন। পাশাপাশি যদি জানাই যে এটি গাইবান্ধা জেলা কিন্তু কৃষিভিত্তিক একটি জেলা, যে কারণে কিন্তু পাশাপাশি এই জেলার 165টি চর অঞ্চল রয়েছে। এই চর অঞ্চলগুলো কিন্তু একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যে কারণে এখানকার কৃষি সেচ সেটি কিন্তু ডিজেল নির্ভর। এই সকল চরের যে হাট বাজার গ্রাম অঞ্চল রয়েছে, সেই গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু যে তো ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার সিন্ডিকেট করে কিন্তু তারা 5 থেকে 10 টাকা প্রতি কেজিতে বেশি নিয়ে কিন্তু বিক্রি করছেন। কিন্তু সেখানে ডিজেল পাওয়া গেলেও কিন্তু একেবারেই পাম্পে কিন্তু পেট্রোল এবং অকটেন শূন্য হয়ে পড়েছে। এতে কিন্তু চালকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তারা ক্ষোভ করছেন। কিন্তু ম্যানেজাররা যেটি বলছেন, পাম্পের দায়িত্বরা যারা আছেন তারা যেটি বলছেন যে তারা সরবরাহ পাচ্ছেন না, তাদের গাড়ি গিয়েছে, সেখান থেকে সরবরাহ আসলে হয়তো এই সংকট কাটবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ছিল গাইবান্ধার পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা এবং রাজধানীর বিজয় সরণিতে।
এদিকে ঝিনাইদহে তেল নিতে এসে বাকবিতণ্ডার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পেট্রোল পাম্প কর্মচারীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল নিতে আসেন নীরব হোসেন। পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে না চাইলে তিনি পাশের পাম্পে চলে যান। ফেরার পথে নীরব দেখেন তাজ ফিলিং স্টেশনের কর্মচারীরা বোতলে এক গ্রাহককে দিচ্ছেন। বিষয়টির প্রতিবাদ করলে নীরবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। প্রতিবাদের রাতে 3টি বাসে আগুন ও তেল পাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাঁচ লিটার বোতলে তেল মনে করেন মজুত করা হচ্ছে, তেল স্টক করে রেখে দেবে কিন্তু আমাদের তেল দিচ্ছে না। দেওয়ার পরে সে এরকম ঘাইটাকে বলে ভাই হাত দিয়ে বসে ভাই আমাদের তেল দেবেন না, সে উঠে নেওয়া ঢেকা মেরে না ভেতরে থেকে লাঠি নিয়ে এসে বেরোনো শুরু করলো। তেল নিতে আসছি দেয় নাই, তো পাশে আরেকজন আছে নাকি মানে তাকে বোতলে তেল দিছে, এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি হচ্ছে তার সাথে ঘাত প্রতিঘাতের একটাই হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কি। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃতপক্ষে এখানে কি হয়েছিল। যারা খাল দখল করে বাড়ি বা স্থাপনা নির্মাণ করেছেন, নিজ উদ্যোগেই তাদের সরে যেতে হবে, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা, আর তাতে ক্ষতির সম্মুখীন হলে দায়ী থাকবে না সরকারি সংস্থা। এমনটাই বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুলবুল রেজার রিপোর্ট। দূষণে জর্জরিত এই পথ আদতে মানুষের হাঁটার নয়, তবুও নোংরা ময়লা পানি মারিয়ে হাঁটছেন মানুষ। পাড়ার কিশোরদের দল মেতেছে খেলায়। আসলে এটি এক সময়ের স্বচ্ছ জলের মান্ডা খাল। ঢাকার দক্ষিণ সিটির এমন অনেক খাল এখন হারিয়ে গেছে মানুষের লোভ আর কর্তৃপক্ষের উদাসীনতায়। এলাকার বাসিন্দারা তাদের প্রতিদিনের গৃহস্থালী বর্জ্য থেকে শুরু করে অন্যান্য ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করেন এই খাল। থেমে নেই দখলদাররাও নিজেদের সুবিধার জন্য খালের জায়গায় তৈরি করেছেন চলাচলের রাস্তা। ফলে খাল হয়ে গেছে সরু, কোথাও একেবারেই থমকে গেছে, আটকে গেছে পানি প্রবাহ। এটি রাজধানীর মান্ডা খাল। ময়লা আবর্জনা ফেলতে ফেলতে এমন অবস্থা হয়েছে এখন এই খালের উপর দিয়ে হাঁটাচলা করা সম্ভব। এই খালটির কোথাও প্রস্থ 40 ফিট, কোথাও 30, কোথাও 20, কোথাও আবার 10 ফিট। তার মানে দখল হয়েছে। রাজধানীর অন্যান্য খালগুলো এই খালের মতোই দখল আর দূষণে জর্জরিত। প্রশ্ন হচ্ছে, আদৌ কি ঢাকার খালগুলো দখলমুক্ত করা সম্ভব? খালগুলো এরই মধ্যে দূষণ ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী বলছেন, কয়েকটি ধাপে হবে অগ্রগতি। তিনি নিজে এই এলাকার জনপ্রতিনিধি। আপনারা যারা অবৈধ দখলদার রয়েছেন তারা আপনাদের বাড়িঘর নিজেরাই এগুলি সরিয়ে নেন। তা না হলে প্রশাসন যেগুলি যখন এগুলি সরাবে তখন আপনারা যে ক্ষতির সম্মুখীন হবে, তখন আপনাদের জন্য আমাদের কিছু করার থাকবে না। অবৈধ আর দখলদার এদের কোনো পরিচয় নেই। তারা হচ্ছে যে তারা রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি করছে, তারা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, ভবিষ্যতে যেন কেউ খাল দখল করতে না পারে সেজন্য টেকসই পরিকল্পনা নেওয়া হয়েছে। আস্তে আস্তে চেষ্টা করব যেগুলো পুনরুদ্ধার করার জন্য। আর জনগণকেও বলবো যেগুলো সরকারি সম্পত্তি আছে সেগুলো যাতে কেউ জবরদখল না করে, যারা করে আছে তারা যাতে সেগুলো ছেড়ে দেয়, না হলে তো সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। দখলদারদের শুধু উচ্ছেদ নয়, আর্থিক জরিমানা করতে হবে, পরামর্শ নগর পরিকল্পনাবিদের। যারা বহুতল ভ্রমণ করেছে তাদেরকে বিশাল আকারের পেনাল্টি দিতে হবে। যে পেনাল্টি দেখলে ভবিষ্যতে যে কোনো দখলদার ভাববে যে আমিও যদি দখল করি ভবিষ্যতে যে পরিমাণ আমাকে জরিমানা দিতে হবে সেটা আমরা কুলিয়ে উঠতে পারবো না। আর তার চেয়েও বড় কথা, যদি এটাকে আমরা জীবন্ত সত্তা মনে করি যারা দখলদার, তাদেরকে অবশ্যই জেল দণ্ডটা দরকার। শুধু দখল দূষণ মুক্ত করে ক্ষান্ত হওয়া নয়, জলাশয়ের স্বাভাবিক গতি ধরে রাখতে অব্যাহত নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নানামুখী সংকট থাকলেও দেশে গাড়ি আমদানির হিড়িক। 8 মাসে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে 8,712টি। কমেছে বিক্রি, দাবি ব্যবসায়ীদের। পদোন্নতি, বাণিজ্য, অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পরও শপথে বহাল থাকায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী কর্মকর্তারা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বছরে 22 অক্টোবর আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন মীর মোফাজ্জল হোসেন। এরপর থেকেই বদলি ও কর্মকর্তাদের পদোন্নতি দেয়া শুরু করেন তিনি। এর প্রেক্ষিতে গেল বছরের 9 আগস্ট তার বিরুদ্ধে পদোন্নতিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা ও কর্মচারীরা। এখানেই শেষ নয়, তালিকা করে মানববন্ধনে অংশ নেয়া কর্মকর্তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয় ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে। অভিযোগ ভুক্তভোগীদের। এক একজনকে দূরে দূরে বদলি করলো। আন্দোলনত যারা আছে দেখা যায় যার বাড়ি ঢাকা তাকে করছে ভোলা, যার বাড়ি ঢাকাতে পঞ্চগড়। জুনিয়রদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, এই জন্য আমরা আবেদন করেছি মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে মন্ত্রণালয় রাখছে এবং এরপর থেকে কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। ব্যাংকের পদোন্নতির বিষয়টাতে উনি আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতিটা দিয়েছেন। এখানে ঘুষ বাণিজ্য এবং দুর্নীতি করা হয়েছে, যে কারণে অনেক যোগ্য অফিসারগণ পদোন্নতি বঞ্চিত হয়েছে। এটা অবশ্যই ব্যাংকের জন্য ক্ষতিকর। অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তদন্তে পদোন্নতির বিষয়ে অনিয়মের সত্যতা মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি অভিযুক্ত এমডির। ওইটা যদি সিদ্ধান্ত হয়ে চিঠি আসবে তো পদোন্নতি আমার কাছে আসবে, এর ঠিক একদিন পর গেল বছরের 18 ডিসেম্বর ব্যাংকটির বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির আদেশ দেয় অর্থ মন্ত্রণালয়। তাতেও অগ্রগতি না থাকার নানা কারণ সামনে আনেন তিনি। পদোন্নতি নীতিমালা 2012 নামে পরিচিত, এটা অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনুমোদিত। সেই অনুমোদিত নীতিমালায় যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পদোন্নতি। এমন প্রেক্ষাপটে টিআইবি বলছে, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে ব্যাংক সহ আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব হয়ে পড়বে। পদোন্নতি পাওয়ার মতো যোগ্যতা হওয়া সত্ত্বেও যদি তাদেরকে বঞ্চিত করা হয়ে থাকে তাহলে এটা অনিয়ম। যারা পরবর্তীতে পদোন্নতি পাচ্ছে তারা কোনো রকমের লেনদেনের বিনিময়ে পাচ্ছে কিনা বা কোনো রকমের ফেভারিটিজম কাজ করেছে কিনা, অর্থাৎ কাউকে ব্যক্তির পরিচয় অবস্থান কারণে ফেভার করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সারা দেশে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের প্রায় 250টি শাখা আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার। কমনওয়েলথের একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে গিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভক্তি সৃষ্টি এবং বাংলাদেশ হাই কমিশনকে দলীয় প্রভাবের মধ্যে আনার অভিযোগ সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের মতে কূটনৈতিক মিশনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি। কর্তৃপক্ষ জানায়, ভোর 4টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকাল 6:45টায় কুয়াশা বাড়লে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় দুটি ফেরি। উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে 4 শতাধিক যান। অসময়ের কুয়াশা আটকা পড়ে দুর্ভোগে শ্রমিক, যাত্রী ও ব্যবসায়ীরা। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ। আমরা প্রায় 2 ঘন্টা ধরে বসে রয়েছি। কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখন কুয়াশার জন্য আমরা ফেরিঘাটে আটকে আছি। অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, ফেরি চলতেছে না। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরো থাকছে। গ্যারেজে যানবাহন মেরামতের ধুম। নদী বন্দরে চলছে পন্টুন মেরামত ও রঙের কাজ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে প্রশাসনের প্রস্তুতি। বরিশালে ঈদযাত্রার চিরচেনা ভিড় শুরু না হলেও প্রস্তুতিতে কমতি নেই। ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। সড়ক ও নৌপথে যানবাহন মেরামতের ধুম পড়েছে। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্টে।
যন্ত্রপাতির ঠুংঠাং শব্দ আর রঙের কড়া গন্ধ ছড়িয়ে পড়েছে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন গ্যারেজগুলোয়। ঈদ সামনে রেখে বিভিন্ন পরিবহনে মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকরা জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসগুলোর যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি চলছে ডেকোরেশন আর রঙের শেষ মুহূর্তের কাজ। সামনে মডেল করতেছি, গ্লাস ফ্রেম নতুন করতেছি, ভিতরে ডেকোরেশনের কাজ করতেছি। প্রত্যেক বছরই একটু রিপেয়ারিং কাজ করতে হয়, যেরকম সৌন্দর্যের জন্য। ঈদের সময় সবাই আসে। ঈদের পূর্ব মুহূর্তে আমরা ওগুলো ভালোভাবে চেক আপ করি, গাড়িগুলি রাস্তায় কোনো সমস্যার সৃষ্টি না হয়। রাস্তায় কেবল সড়কই নয়, নৌপথও রয়েছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল নদীবন্দরে চলছে পল্টন মেরামত ও রঙের কাজ। লঞ্চের ফিটনেস তদারকির পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। বিভিন্ন যে পন্টনগুলো রয়েছে, পন্টনগুলো যেন স্বাভাবিক থাকে এবং গ্যামগুলো মেরামত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি যে নৌযানগুলো যাতে স্বাভাবিকভাবে এখানে ভিড়তে পারে সেজন্য আপনি দেখেন ওদের পাশেই আমাদের ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সড়কে চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আইনের বাইরে কিছুই হতে দিব না। তো এখন যেটা অবৈধভাবে, যেটা মেয়াদবিহীন হয়ে গেছে, সেটা আমরা কোনোভাবেই রাস্তায় চলতে দিব না। এবারের ঈদ উল ফিতরের ছুটিতে সড়ক ও নৌপথে যাতায়াত করবেন দক্ষিণের অন্তত কয়েক লাখ মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সংবাদ। নানামুখী সংকট থাকলেও ঈদকে সামনে রেখে গাড়ি আমদানির প্রতিযোগিতা শুরু হয়েছে। গত 8 মাসে শুধু চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে 8,712টি গাড়ি, আর বিদায়ী 2025 সালে এসেছে 14,164টি। তবে বিক্রি তুলনামূলক কম দাবি ব্যবসায়ীদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের প্রথম 2 মাসে চট্টগ্রাম বন্দরে বিশেষায়িত 4টি জাহাজে করে আমদানি করা 1,671টি গাড়ি খালাস হয়। আর 2025 সালের পুরো বছরে 31টি জাহাজে করে আমদানি হয় 14,164টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এই মুহূর্তে 409 ইউনিট গাড়ি আছে, যেগুলো 30 দিনের কম সময় ধরে আমাদের কারশেডে অবস্থান করছে। আর 411 ইউনিট আছে, যেগুলো আমাদের 30 দিনের অধিক সময় হয়ে গেছে। আমরা চিঠি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিকে 2025-26 অর্থ বছরের 8 মাসে ডেলিভারি নেওয়া 8,712টি গাড়ির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,448 কোটি টাকা। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেলিভারি হওয়া 2,365টি গাড়ি থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 352 কোটি 93 লাখ টাকা। মানুষের আয়ের পরিধি বেড়েছে, ভোগ বেড়েছে, অর্থাৎ অর্থনীতি যে উন্নয়ন সূচকে যাচ্ছে সেটি এটার ইঙ্গিত বহন করে। আগের অর্থ বছরে এই সময়ের তুলনায় 1020টি বেশি গাড়ি ডেলিভারির পাশাপাশি বাড়তি রাজস্ব আদায় হয়েছে 90 কোটি টাকা। কয়েক মাস আগেও চট্টগ্রাম বন্দরে আমদানি করা গাড়ির জট লেগেই থাকতো। এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। আমদানি করা গাড়ি দ্রুত ডেলিভারি নিচ্ছেন ব্যবসায়ীরা। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কারশেডে বর্তমানে গাড়ি রয়েছে 820টি। এর মাঝে 400 গাড়ি আবার নিলামযোগ্য। গাড়ি আমদানির পাশাপাশি ডেলিভারি বাড়লো, বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। আমদানি অনুযায়ী গাড়ি বিক্রি না হলেও শুধু বন্দরের অতিরিক্ত মাসুলের কারণে দ্রুত ডেলিভারি নিতে বাধ্য হচ্ছেন তারা। অতিরিক্ত ওয়ারফ্রেনের কারণে আমরা চাচ্ছি আমাদের গোডাউনেই গাড়িটা স্টক থাক, আমাদের শোরুমেই স্টক থাক। ওই জন্যই বন্দরে খালাস বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন ও ঈদকে সামনে রেখে চাহিদা বাড়তে পারে আশায় গাড়ি আমদানি করে এখন ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি বারবিডারেই সাবেক নেতার। শোরুমের ভাড়া দিতে পারতেছি না, বেচা কিনা খুবই খারাপ, মানুষের কাছে আসলে টাকা নাই। বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে সিসির প্রকারভেদে 800 থেকে 850% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার। সুরক্ষিত হোক নারী ও কন্যা শিশুর অধিকার। আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এমন হলেও বাংলাদেশের বাস্তবতা জানান দেয় এক ভয়াবহ সংস্কৃতির। মানবাধিকার সংস্থার তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই দেশে 2 শতাধিক কন্যা শিশু ও নারী ধর্ষণ, হত্যাসহ নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। বৈষম্য, নির্যাতন, ধর্ষণ, হত্যা, সহিংসতায় ক্ষতবিক্ষত বাংলার নারীর আত্মবিশ্বাস, পৌনপুনিক প্রতিবাদ, অবিরত সংগ্রাম। তবুও নারীর প্রতি সহিংসতার খবর যেন নিত্য বাস্তবতা।
সীতাকুণ্ডের কন্যা শিশু কিংবা নরসিংদীর কিশোরীর রক্তাক্ত শরীর, প্রতিবারই প্রশ্ন জাগায় নারীর জন্য কতটা নিরাপদ এ রাষ্ট্র। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে ফেব্রুয়ারিতে 183 জন কন্যা শিশু ও নারী নির্যাতনের শিকার হন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 32 জন। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের তথ্যে নির্যাতনের সংখ্যা আরও বেশি, 253 জন। আর আইন ও সালিশ কেন্দ্রের হিসেব বলছে চলতি বছরের জানুয়ারিতে ধর্ষণের শিকার হন 35 জন, যাদের মধ্যে 13 জনেরই বয়স 12 বছরেরও নিচে। তবে পরিসংখ্যানে যোগ হয় শুধুমাত্র সেসব ঘটনা যা পৌঁছায় গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত। মানবাধিকার কর্মীদের মতে বিচারহীন বা বিচারের দীর্ঘসূত্রিতার কারণে সামাজিক চাপ আর নিরাপত্তাহীনতার ভয়ে নির্যাতনের অসংখ্য ঘটনা আড়ালেই থেকে যায়। একটি নারী যখন বিচার চাইতে যায় তার যে কষ্ট হয়, এই কারণে অনেকেই তো বিচার চাইতেই যায় না। 98% যে দোষী, যে পারপেট্রেটর, সে তো মনে করে আমার কিছু হবে না। আইনজীবীরা বলছেন আইনি কাঠামো থাকলেও তার কার্যকর প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব নারীকে এখনো নির্যাতনের মুখে ঠেলছে বারবার। শাস্তিটাকে আপনি নিশ্চিত করতে পারছেন কিনা, সেই শাস্তিটা অতিরিক্ত কঠোর কিন্তু শাস্তিটা আপনি নিশ্চিতই করতে পারছেন না, তাহলে তো সেটা মৃত্যুদণ্ড থেকেও কোনো লাভ নেই। আইনের সংস্কার করতে হবে, সিস্টেমিক চেঞ্জেস আনতে হবে, জেন্ডার সেন্সিটাইজেশন ট্রেনিংস দিতে হবে, সামাজিক মাইন্ডসেটটা আমাদের বদলানোর জন্য ন্যাশনাল লেভেল ক্যাম্পেইনস করতে হবে, একটা রাজনৈতিক সৎ ইচ্ছে লাগবে। এই সভ্যতার শ্রম আর ঘামের আধা অংশীদার নারী হলেও তাদের নিরাপত্তা নিশ্চিতে বারবার ব্যর্থ হয়েছে রাষ্ট্র। 21 শতাব্দীতে এসে বিশ্ব যখন সম অধিকারের প্রশ্নে সোচ্চার, তখনও জীবনের ঝুঁকিতে ভুগতে থাকা জনসংখ্যার অর্ধেক অংশ নিয়ে খুঁড়িয়ে চলছে স্বদেশ। প্রতি বছর নারী দিবস আসলেই কথা ওঠে নারীর অধিকার, নিরাপত্তা আর ন্যায় বিচার নিয়ে। কিন্তু একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা মনে করিয়ে দেয় এসব যেন শুধুমাত্র কাগজে লেখা শব্দ, যা আটকে আছে নারী দিবসকে কেন্দ্র করে দেয়া প্রতিপাদ্যের মাঝেই। কিন্তু নারীর প্রতি সহিংসতার ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ, আর নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে নিতে হবে বাস্তব উদ্যোগ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ, এবারে খেলার খবর। নির্ধারিত সূচির একদিন আগেই বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ভোর 4:20 করাচি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শাহিন শাহ আফ্রিদিরা। 9 মার্চ ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে অনিশ্চয়তায় পড়ে যায় ওয়ানডে সিরিজটির ভাগ্য। তাই ঝামেলা এড়াতে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইটে একদিন আগেই বাংলাদেশে আসলো শাহিন শাহ আফ্রিদি বাহিনী। ভোরে বিমানবন্দরের ভেতরেই সেহরি ও ফজরের নামাজ আদায় করেন পাকিস্তানি ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানের আকাশ প্রতিরোধ ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ে পাকিস্তানি নিহত, ইরানের তেল স্থাপনা সহ বিভিন্ন শহরে আঘাত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে অস্থিরতা, ফিলিং স্টেশনে গাড়ির সারি, সীমা বেঁধে দেয় বিপাকে গ্রাহক। তেল নিতে গিয়ে ঝিনাইদহে পাম্প কর্মীর মারধরে যুবকের মৃত্যু। এবং খাল দখলদারদের নিজ উদ্যোগেই সরে যেতে হবে, আইনি ব্যবস্থায় ক্ষতির মুখে পড়লে দায়ী থাকবে না সরকার। টেকসই পরিকল্পনার পাশাপাশি নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রোজা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।